হামলা হলেও গুরুতর আহত কেউ নেই নিশ্চিত করলেন মন্ত্রী। জি, আমরা নিজেরাই চার্টার ফ্লাইট রেডি করতেছি। আমাদের 12 তারিখে একটা ফ্লাইট ছিল চার্টার ফ্লাইট, কারণ আমাদের 12 তারিখে এক্সাম শেষ হওয়ার পরে আমরা দেশে অনেকেই ব্যাক করতো, তো সেক্ষেত্রে সেই চার্টার ফ্লাইটটা আমরা আগায় নিয়ে আসছি। রাত 12টা থেকে এখন পর্যন্ত কোথাও কোনো বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান হামলার শিকার হয়নি। রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ, সেনাবাহিনী সতর্ক অবস্থায় আছে। আমাদের জন্য বাংলাদেশ সরকার থেকে কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক। যারা এই কিরগিজস্তানে পোশাক শিল্পে কাজ করে তাদেরকে নিয়ে কেউ ভাবতেছে না, শুধু স্টুডেন্টদেরকে নিয়েই ভাবতেছে। ওয়ার্কাররা বিভিন্ন জায়গায় কাজ করতেছে। ডিপ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি, আমাদের রাষ্ট্রদূতকে। রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি। বাংলাদেশে যখন তারা সুযোগ পায় না পড়ার জন্য, তখনই তারা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে। তারা তখন কম্পারেটিভ স্টাডি করে দেখে যে কিরগিজস্তানে তাদের সে খরচের মাত্রাটা কীরকম, এবং সেখানে শিক্ষার মান হয়তো বা তারা ফিল করে যে চায়নার চেয়ে বেটার, সেই জন্য যায়। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের প্রতিবাদে চালকদের ব্যাপক বিক্ষোভ। রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। যাত্রীদের দুর্ভোগ, নিরাপত্তা জোরদার। ক্ষমতার লোভে নিজের স্বপ্ন অন্যের কাছে তুলে দেয়নি বললেন প্রধানমন্ত্রী। বিশ্বে অস্থিরতার প্রভাব বাংলাদেশে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। অংশ নেবে না জনগণ, আগ বাড়িয়ে বলছে বিএনপি। ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় দলটি, জবাব আওয়ামী লীগের। এবং 11 বছর পর আবারও মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা। পঞ্চম বাংলাদেশি হিসেবে জয় করলেন চট্টগ্রামের বাবর আলী। উচ্ছ্বসিত স্বজনরা। বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার জেরে উত্তপ্ত কিরগিজস্তান ছাড়তে নিজেরাই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। আগামীকালের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এরই মধ্যে কিরগিজস্তান থেকে নিজেদের শিক্ষার্থী ফিরিয়ে নিতে শুরু করেছে পাকিস্তান। এদিকে কিরগিজ সরকারের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য প্রচারে সহিংসতা উস্কে দেওয়া হয়। দায়ীদের চিহ্নিত করে বিচার নিশ্চিতের আশ্বাস তাদের। এর জন্য বাংলাদেশের সরকার থেকে কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক। পাকিস্তানি এবং ভারতীয় এম্বাসি থাকায় তারা সাথে সাথে ইনস্ট্যান্ট একটা সলিউশন পাইলেও আমরা বাংলাদেশি যারা আছি এখানে, আমরা আমাদের এম্বাসি না থাকায় আমরা কিন্তু ইনস্ট্যান্ট সলিউশন পাচ্ছি না। রাত 12টা থেকে এখন পর্যন্ত কোথাও কোনো বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান হামলার শিকার হয়নি। ইভেন্ট রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ, সেনাবাহিনী সতর্ক অবস্থায় আছে। পরিস্থিতি গতকালকে থেকে যদিও শান্ত, এখন পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর অনুকূলে, কিন্তু একটু বলতে হয় এখন পর্যন্ত যারা এই কিরগিজস্তানে পোশাক শিল্পে কাজ করে তাদেরকে নিয়ে কেউ ভাবতেছে না, শুধু স্টুডেন্টদেরকে নিয়েই ভাবতেছে, তাদেরকে নিয়ে প্রশ্ন উঠতেছে। কিরগিজস্তানের অবস্থা মোটামুটি স্বাভাবিক, এখন আর গতকালকের মতো সমস্যা নেই। আমার ওয়ার্কাররা বিভিন্ন জায়গায় কাজ করতেছে। ফ্লাইটের ব্যবস্থা আমাদের 12 জুন করা ছিল, একটা 16 জুন একটা করা ছিল, যে সেফলি আমরা আমাদের পরীক্ষা যেহেতু শেষ হবে এই সময়ে, তো আমরা তখন ব্যাক করব দেশে, এই জন্য আগে চার্টার ফ্লাইট করা ছিল। তো এখন হচ্ছে যে সেই চার্টার ফ্লাইটের টাইমটা আমরা আগায় নিয়ে আসতেছি। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশকেকের ঘটনায় উদ্বেগ জানিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় পদক্ষেপ নিতে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে নির্দেশ দেন। এরপরই কিরগিজস্তান থেকে নিজেদের শিক্ষার্থীদের ফিরে নিতে শুরু করে পাকিস্তান। এরই মধ্যে একটি বিশেষ ফ্লাইটে প্রায় 150 ছাত্রছাত্রী লাহোরে পৌঁছেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও কিরগিজস্তানের দূতাবাসের সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন। 4 থেকে 5 বছর ধরে কিরগিজস্তানে ডাক্তারি পড়তে যাচ্ছেন বাংলাদেশিরা। চীন কিংবা অন্যান্য দেশের থেকে প্রক্রিয়া সহজ হওয়ায় দেশটিকে বেছে নিয়েছেন তারা। যদিও খরচের দিক থেকে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমানই লেগে যায় বলে জানাচ্ছে বিএমডিসি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে রাষ্ট্রদূতকে উজবেকিস্তান থেকে যেতে বলা হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন 2020 সাল থেকে কিরগিজস্তানে বেশি হারে মেডিকেল পড়তে যাওয়া শুরু করে বাংলাদেশি শিক্ষার্থীরা। খরচ কম হওয়ায় কিরগিজস্তানকে বেছে নেয় তারা। মেডিকেল স্টুডেন্টস কয়েকটা দেশের মধ্যে তারা করে, বাংলাদেশে যখন তারা সুযোগ পায় না পড়ার জন্য, তখনই তারা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে। প্রাইভেটেও সুযোগ পায় না।
প্রাইভেটও যারা পায় না সেই কথাই বলতেছি, এখন যারা পায় না তারাই তো আপনি বিদেশে যাওয়ার জন্য তা পড়তে হবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূতকে বিশকেক যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, তবে গুরুতর কেউ আহত হননি। বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে সেই জন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, কিন্তু সিভিয়ারলি উন্ডেড হয়েছে তেমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। সুতরাং আমরা এবং কিরগিজস্তানের কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত বলে বাংলাদেশকে জানিয়েছে কিরগিজ সরকার, তবে এই বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। কারণ হচ্ছে মায়ানমারের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বিক্ষোভে উত্তাল মিরপুর এলাকা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে সড়কে অবস্থান নিয়েছেন রিকশা চালকেরা। এতে মিরপুরের প্রধান সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ। পুলিশ বলছে নিয়ন্ত্রণে কাজ করছেন তারা, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুধু শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। আমাদের দাবি, আমরা গরিব মানুষ, আমাদের অটোগুলো চলতে দিতে হবে। আমরা কোনো ভাঙচুর করি নাই, কোনো গন্ডগোল করি নাই। আমরা রাস্তা দখল করে বসেছিলাম যেন কোনো গাড়ি না চলে। আমাদের অটো না চললে গাড়ি চলবে না। আমাদের দাবি মানতে হবে, অটো গাড়ি চলবে না, আমাদের কর্ম দিতে হবে। চালকদের বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 2 ঘন্টা বসে আছে গাড়িতে, এই কতটুকু জায়গা 13 নম্বর থেকে 10 নম্বর আসতে 2টা ঘন্টা সময় লাগছে এবং তাও বসে আছে এখনো। তারপরেও যে এটা ছাড়বে এর কোনো ইচ্ছা নেই। বাট বের হইতে পারতেছি না, সামনে দিয়ে ফুল রাস্তা ব্লক। মিরপুরের মতন জায়গায় পুলিশ তো সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে টেক ওভার করতে পারতো, তাহলে আমরা তো আর এত ভোগান্তিতে পড়তাম না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধসহ বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। 2001 সালে দেশের স্বার্থ বিকিয়ে ক্ষমতায় যাওয়ার প্রলোভন থাকলেও তাতে রাজি হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার লোভে নিজের স্বপ্ন অন্যের কাছে তুলে দেয়নি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসার, বাজার সম্প্রসারণ আর ভোক্তার সঙ্গে সংযোগ বাড়াতে আয়োজন হয়ে আসছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলা। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার 11তম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাতকে উন্মুক্ত করা, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তৈরি, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ নানা উদ্যোগের কথা উঠে আসে সরকার প্রধানের বক্তব্যে। এ সময় 2001 সালে ক্ষমতার প্রলোভনে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার চাপ থাকলেও তাতে রাজি না হওয়ার কথা তুলে ধরেন শেখ হাসিনা। আমাদের গ্যাস অন্য দেশে বিক্রি করতে হবে, আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসব, এটা আমার কখনো চিন্তা ছিল না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভে নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে আমি কখনো রাজি ছিলাম না, যে কারণে আমি আসতে পারিনি। তাতে আমার কোনো আফসোস নেই। দেশের অর্থনীতিতে যুদ্ধ সহ প্রতিকূল বৈশ্বিক অস্থিরতার প্রভাব কাটাতে সরকারের চেষ্টার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে। বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সবকিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। শিল্প কারখানায় পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশনা দেন সরকার প্রধান। অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়। পরে শতভাগ দেশীয় পণ্যের সবচেয়ে বড় আয়োজন 7 দিনব্যাপী এসএমই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় কখনো ব্যাট হাতে, কখনো ব্যাগ নিয়ে খুনসুটি করতে দেখা যায় তাকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের 2য় ধাপের নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। ভোট প্রার্থনার পাশাপাশি দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
তবে শুধু প্রতিশ্রুতি নয়, সৎ, সাহসী এবং জনগণের বিপদে আপদে যারা পাশে থাকবেন তাদেরকেই নির্বাচিত করতে চান ভোটাররা। অভিনব কায়দায় প্রচার প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মাঠ। দিনভর মাইকিং, লিফলেট বিতরণ আর নাচ গানে সমান তালে চলে প্রচারণা। শেষ সুযোগ কাজে লাগাতে তৎপর সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী। গরম উপেক্ষা করে রোববার সকাল থেকেই অলিগলি চষে বেড়ান প্রার্থীরা। ভোটারের দ্বারে দ্বারে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে মন জয়ে ব্যস্ত তারা। আধুনিক, ডিজিটাল এবং যুগ উপযোগী কাহারোল উপজেলা বিনির্মাণে আমি কাজ করে যাব নিরলস। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এই উপজেলার যেহেতু ৮০ থেকে ৮৫ ভাগ খেটে খাওয়া মানুষ, তাদেরই প্রার্থী আমি। যদিও ভোটাররা বলছেন ৫ বছরের জন্য বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকেই। গতিশীল এই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হলে মেধাবী এবং শিক্ষিত প্রজন্মের নেতৃত্ব আমাদের মধ্যে তৈরি করতে হবে। কোনো বিশৃঙ্খলা সেট না হয়ে ভোট যেন সুন্দরভাবে সমাপ্তি হয়। অন্যদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কোথাও যদি আইনের কোনো ব্যত্যয় ঘটে সেই জায়গাটা আমি হস্তক্ষেপ করব। আমি আশ্বস্ত করছি, আপনারা ভয় ভীতি থেকে ভীত হবেন না। ২১শে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে ১৫৭ উপজেলায়। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের লৌহজংয়ে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। পদ্মা পাড়ে লৌহজং উপজেলার কিন্তু প্রচারণার শেষ দিন এবং শেষ দিনে কিন্তু এখানে প্রচারণা জমে উঠেছে। এখানকার যে ৩ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তার মধ্যে কিন্তু 2 জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আওয়াজ দিয়েছে কিন্তু এখানকার ভোট বিশ্লেষকরা। আপনারা দেখছেন যে দোয়াত কলম মার্কা নিয়ে বিএম সোহেব, তিনি কিন্তু এখানকার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, আর যে কাপ পিরিজ প্রতীক নিয়ে যিনি আছেন তিনি কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবং এই পাশাপাশি 2টি প্রার্থী কিন্তু প্রচারণা চলছে এবং এই এলাকাটিতে পোস্টারে ছেয়ে গেছে এবং এখানকার কিন্তু বিভিন্ন রকম অটো রিকশায় যে বাইক নিয়ে তারা প্রচারণা চালাচ্ছে এবং একই সঙ্গে হ্যান্ডবিল বিতরণ করছে। হ্যান্ডবিল বিতরণের পাশাপাশি কিন্তু তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছে এবং আপনারা দেখছেন যে সড়কে বিভিন্ন রকম যে তাদের প্রচারণার ঢং সেগুলো কিন্তু এখানে জমে উঠেছে। এবং এখানকার যে চেয়ারম্যান প্রার্থী 3 জন রয়েছেন, এই 3 জনের বাইরে কিন্তু এখানে ভাইস চেয়ারম্যান পদে আরও 3 জন প্রার্থী রয়েছেন, আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 4 জন প্রার্থী। এই মোট 10 জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এই 10টি ইউনিয়নে 61টি ভোট কেন্দ্র রয়েছে। সেখানে কিন্তু 1,66,000 ভোটার ভোট দিতে পারবেন এবং এখানে পদ্মা সেতু যে মাওয়া এলাকা, এই সেতু এলাকার মধ্যে পড়ে এই উপজেলার মধ্যে পড়েছে, সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই উপজেলাটি ভোট নিয়ে কিন্তু নানা দিকে আলোচনা আর ঝড় উঠেছে। এর মধ্যে কিন্তু 2 প্রার্থীর মধ্যে কয়েকটি সহিংসতার ঘটনা ঘটছে। তারপরেও কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে পাশাপাশি 2 জন প্রার্থী কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে এবং তারা বলছেন যে পছন্দের প্রার্থীরা ভোটাররা বেছে নেবেন। সে কারণে কিন্তু এসব নানা রকম কৌশল এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবার ব্যাপারেও কিন্তু নানা রকম প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রশাসন বলছে যে এখানে কিন্তু বিজিবি সহ নানা রকম আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে, যেন 21 তারিখে যে 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয় সে ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এখানে যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের যে ভোট লড়াই, সেটির দিকে তাকিয়ে আছে কিন্তু পুরো দেশবাসী। এই ছিল আমার কাছে এই উপজেলা পরিষদের ভোটের নির্বাচনের সবশেষ প্রচারণার খবর। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। এদিকে প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনও জনগণ বর্জন করবে বলে দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় ভুগছে দলটি। জাতীয় নির্বাচন শেষ হওয়ার কয়েক মাসের মাথায় শুরু হয়েছে 4 দফার উপজেলা নির্বাচন। একদিন পরেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের এই নির্বাচন। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ছড়াচ্ছে উত্তাপ।
রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গত 18 এপ্রিল ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে নিহত 2 শ্রমিক সহোদরের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও জনগণ বর্জন করবে। প্রথম ফেজের যে নির্বাচন, সেই নির্বাচন আমাদের আহ্বান যেমন জনগণ সাড়া দিয়েছে এবং ভোট বর্জন যেমন সফল হয়েছে, দ্বিতীয় ধাপেরটাও তাই হবে। দুর্বিনীত পীড়িত আওয়ামী লীগ সরকারকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, তার রিফ্লেকশন আবারও হবে দ্বিতীয় ফেজের উপজেলা নির্বাচন। এদিকে এ ধরনের বক্তব্যকে বিএনপির মানসিক সমস্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, নির্বাচনে ব্যর্থ হয়ে ভোট নিয়ে অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে, যা খুশি তাই বলেন, ফিয়েস্টা এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ ভুগছে। বিরোধী দলের আন্দোলনের অধিকার আছে, তবে সহিংসতা কিংবা অগ্নিসন্ত্রাস হলে ক্ষমতাসীনরা তা মোকাবেলা করবে বলেও হুঁশিয়ারি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পাইকারি পর্যায়ে প্রায় সব ধরনের দেশি মাছের দাম কমেছে কেজিতে অন্তত 100 টাকা, আর খুচরায় কমেছে 50 টাকা। ব্যবসায়ীরা বলছেন, একদিকে বাজারে বেড়েছে প্রচুর মাছের সরবরাহ। মাছ ব্যবসায়ীদের হাটডাকে ব্যস্ত রাজধানীর কারণ বাজারের পাইকারি আড়ত। হঠাৎ করে বাজারে বেড়েছে দেশি মাছের সরবরাহ, এতেই কমেছে দাম। এই পাবদা মাছ কালকের বাজারে বিক্রি করছি 350, 360, আজকে 300 টাকা বিক্রি করতেছি। এই গুলশা কালকে বিক্রি করছি 500, 550, আজকে 450, খাওয়াইতে পারতেছি না। পাইকারিতে 2 কেজি ওজনের রুই মাছের কেজি 220 টাকা, যা দুদিন আগেও ছিল 260 থেকে 270 টাকা কেজি। আর পাঙ্গাসের কেজি ঠেকেছে 130 টাকায়। 600 থেকে 700 গ্রামের ইলিশের কেজি ঠেকেছে 650-এর ঘরে, অথচ গত শুক্রবার কেজি ছিল 1000-এর ঘরে। 65 দিন বন্ধ হয়ে গেলে কেজির মাছ যেটা পদ্মার, ওটা আবার 2200, 2700 কেজি আসবে। 2 কেজি সাইজের গুলো ছিল 260 টাকা, আজকে সেই মাছগুলো 220-30 টাকা বিক্রি হচ্ছে। যেহেতু আমদানি বেশি হয়ে গেছে, যার জন্য মাছের দাম কমে গেছে। কেজি প্রতি 10 টাকা 20 টাকা লসে বিক্রি করতেছি পাঙ্গাস মাছ বর্তমানে। অথচ পাইকারি দামের তেমন কোনো প্রভাব পড়েনি খুচরাতে। 2 কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা, আর পাঙ্গাস 170 টাকা। পাবদার জন্য গুনতে হবে 400 টাকা। 600 থেকে 700 গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা। খুচরা বাজারেও মাছের দাম কমছে, আরও মাছের দাম কমছে। যেরকম শিং মাছ, বড় বড় শিং মাছ 400 টাকা কেজি, টাকি মাছ 400 টাকা কেজি। ক্রেতা বিক্রি কম, তারপরে মালের বাড়ার কারণে দাম একটু কমে গেছে। ক্রেতারা বলছেন, দরকার কঠোর তদারকি, যাতে স্বস্তি ফিরে আসে বাজারে। আগে যেভাবে দামের ছিল এখন মোটামুটি কমছে। আগে কিনছি দেখা যাচ্ছে 180 করে মাছগুলা, এখন সেখানে 230। এখনো মনে হয় যে একটু বাড়তে আছে। গত সপ্তাহে বাড়াইছে, দেখা গেছে 100 টাকা, এই সপ্তাহে সেটা 50 টাকা কমাচ্ছে। সেক্ষেত্রে তো আমরা ওই সুফলটা পাচ্ছি না। কাল থেকে আবারও সাগরের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে 65 দিনের। এই অবস্থায় আবারও ঊর্ধ্বমুখী হতে পারে মাছের দাম। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের টিকিটে ভ্যাট সংযুক্ত করার এনবিআর-এর সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্যান্ডিং সংক্রান্ত একটি সেমিনারে মন্ত্রী বলেন, ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির এমন সিদ্ধান্ত যাতে বাস্তবায়িত না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। যানজটের এই নগরে স্বপ্নবাহন মেট্রো রেল। সেই মুহূর্তে প্রতিদিন প্রায় 3 লাখ যাত্রী ব্যবহার করছেন এই উড়াল রেলপথ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছিল 2022-এর ডিসেম্বরে। গত বছর থেকে পুরোদমে মতিঝিল পর্যন্ত সেবা দিচ্ছে মেট্রো। এই সেবার উপর 28 ডিসেম্বর 2022 থেকে 30 জুন 2024 পর্যন্ত মূসক অব্যাহতি দেওয়া হয়েছিল। মেয়াদ শেষে তা আবারও অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে এনবিআর আপত্তি জানিয়েছে। সেই হিসাবে এনবিআর-এর সিদ্ধান্ত হলো, আসছে 1 জুলাই থেকে 15% ভ্যাট আরোপ করা হবে মেট্রো ভাড়ায়। রোববার রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্র্যান্ডিং বিষয়ক সেমিনারের আয়োজন করে মেট্রো কর্তৃপক্ষ ডিএমটিসিএল। এতে অংশ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এনবিআর-এর সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জনপ্রিয় এই বাহন জনপ্রিয়তা হারাবে। হঠাৎ করে এখানে 15%
ভ্যাটের ঘোষণা দিলেন। 15% ভ্যাট। ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তার মতে মেট্রো যাত্রীরা যত্নবান নন, শৃঙ্খলা মেনে এই সেবা নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মন্ত্রী। সকলকে বলবো যারা ইউজার তারা যেন আমাদের এই মূল্যবান সম্পদ এটাকে যেন ভালোভাবে ব্যবহার করতে শেখেন। রূপকল্প 2041 অনুযায়ী উন্নত বিশ্বের কাতারে সামিল হতে আইএমএফের শর্ত মেনে মেট্রোতে ভ্যাট সংযুক্তির যুক্তি দেখিয়েছে এনবিআর। এখানে আমি দেখছি। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। নতুন চালের দোহাই দিয়ে নিজের অবস্থান থেকে সরে এলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পহেলা বৈশাখ থেকে চালের বস্তার গায়ে ধানের জাত, মিলের ঠিকানা ও মিলগেটের মূল্য লেখা থাকার কথা বলে মাসখানেক পর নতুন চাল না আসা পর্যন্ত এই উদ্যোগ বাস্তবায়ন না করার খোঁড়া যুক্তি খাদ্যমন্ত্রীর। সকালে রাজধানীর মিরপুরে ওএমএস কার্ডের মাধ্যমে চাল ও আটা বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে দেরি করে কার্ড হাতে পাওয়ার অভিযোগ সুবিধাভোগীদের। বস্তার গায়ে আপনার ধানের নাম জাত উল্লেখ করতে হবে, আপনার মিলগেটের রেট লিখতে হবে। পহেলা বৈশাখ থেকে চালের বস্তায় ধানের জাত, মিলের ঠিকানা ও মিলগেটের মূল্য লেখা থাকবে এমন সিদ্ধান্ত জারি করে তোড়জোড় দেখিয়েছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মাসখানেক পর নিজের অবস্থান থেকে সরে আসলেন মন্ত্রী, দিলেন বাজারে নতুন চাল আসার খোঁড়া যুক্তি। বড় ধানটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে উঠছে, সেটা এখন ক্যাশিয়াম কিছু কিছু কেবল শুরু হয়েছে। পুরাতন চালগুলো কি ফেলে দেবে না সেগুলো খেতে হবে? সেগুলো বিক্রি করে একটু ধৈর্য ধরেন, এটাও শেষ হবে, নতুন আসবে। রোববার সকালে রাজধানীর মিরপুরে ওএমএস কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সুবিধাভোগীর মাঝে চাল ও আটা বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। বলেন সারা দেশে 14 লাখ পরিবারকে ওএমএস কার্ড দেওয়ার কাজ চলছে, যার পরিধি ভবিষ্যতে আরো বাড়ানো হবে। চিনি পাই কিনা, সে খাদ্য বান্ধব পাই কিনা, ডুপ্লিকেশন হচ্ছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে সে কার্ড পাবে। এদিকে ওএমএস কার্ডধারীরা বাজারের চেয়ে কেজিতে অন্তত 25 টাকা কমে 30 টাকা কেজিতে চাল কিনতে পেরে খুশি। এমনকি আটার কেজিও 24 টাকায় পাচ্ছেন কার্ডধারীরা। সব জিনিসের দাম বেশি, আমরা যদি এখান থেকে মাল নিতে পারি আমাদের জন্য একটু উপকার হয়, একটু পয়সা বাঁচে। এই 7-8 মাস হয়ে যা যদি আরো আগে হয় তাহলে আমাদের পক্ষে একটু ভালো হতো। কম দামে চাল ও আটা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও দেরিতে কার্ড হাতে পাওয়ার অভিযোগ সুবিধাভোগীদের। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ঝড়ের কারণে মাঠে অনুশীলনে নামতে পারেনি টিম বাংলাদেশ। হোটেলে জিম সেশনে অংশ নিলেন শান্ত সাকিবরা। এগারো বছর পর আবারও মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল 9:15টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। রোববার সকাল 9:15 এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা উড়িয়ে মাথা উঁচু করে দাঁড়ান চট্টগ্রামের বাবর আলী। 33 বছর বয়সী বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। চিকিৎসক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও তার স্বপ্ন ছিল আকাশচুম্বী। গত 1 এপ্রিল এভারেস্ট জয়ের লক্ষ্যে নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর। পর্বতারোহণের অনুমতি ও নানা সরঞ্জাম কেনা শেষে কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সপ্তাহখানেকের ট্রেকিং শেষে 10 এপ্রিল পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। সেখান থেকেই শুরু হয় তার স্বপ্নযাত্রা। প্রথম দিনই 21,300 ফুট উঠে যান, পরে ওঠেন 24,500 ফুট উচ্চতার ক্যাম্প 3-এ। সেখান থেকে ডেথ জোন পেরিয়ে রোববার সকাল 9:15টায় এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। কিছুটা দুশ্চিন্তা থাকলেও ছেলের এভারেস্ট জয়ে গর্বিত তার বাবা মা। এখন এভারেস্টের চূড়া থেকে প্রিয় সন্তান যেন নিরাপদে নামতে পারে সেই প্রত্যাশা তাদের। খুবই খুশি লাগতেছে, ওর আশাটা পূরণ হয়েছে,
ওর স্বপ্নটা পূরণ হয়েছে, আশাটা পূরণ হয়েছে। ও আমাকে ওইটাও কথা দিয়ে গেছে, এবার আসলে ও মানে ঠিক মতো ডাক্তার এটা করবে। আমরা আমাদের বুকে ফেরার না পাবো হাজারে চলে গেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা সংখ্যামুক্ত হব না। দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর এভারেস্টে উড়ল লাল সবুজের পতাকা। তবে এখানেই থামবেন না বাবর। পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও জয়ের লক্ষ্য তার। ক্যাম্প 4-এ নেমে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। পবিত্র হজ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে জড়ো হচ্ছেন মুসল্লিরা। বান্দার সঙ্গে রবের সেতু বন্ধনের মাধ্যম হজ, তাই মুসলমানদের জন্য এই ইবাদত পালনের প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। আরবি শব্দ হজের অর্থ ইচ্ছা, সফর বা ভ্রমণ করা। ইসলামী পরিভাষায় হজ হলো নির্দিষ্ট বিষয়ে নির্ধারিত স্থানে বিশেষ কিছু কাজ সম্পাদন করা। এই ফরজ বিধান পালনে নিতে হয় বিশেষ প্রস্তুতি। প্রথমেই নিয়তের শুদ্ধতা অত্যন্ত জরুরি। হজের নিয়ত বাংলা বা আরবিতে করতে পারবেন। আরবিতে করলে বলবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। হে আল্লাহ, আমি হজের ইচ্ছা প্রকাশ করছি, আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিজের প্রতিটি ব্যাগে ইংরেজিতে নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর লিখে রাখুন। বড় ব্যাগ তালাবদ্ধ রাখা জরুরি। তবে ব্যাগ যত ছোট ও হালকা করা যায়, যাত্রা ততই আরামদায়ক হবে। যেসব জিনিসপত্র সঙ্গে নেওয়া হয়েছে সেগুলোর একটি তালিকা করে রাখলে ভালো হয়। আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ভয়াবহ হামলায় শিশুসহ অন্তত 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, রুশ বাহিনীর লাগাতার হামলার জেরে জোরদার করা হয়েছে খার্কিভের নিরাপত্তা। ফলে নিজেদের সামরিক সরঞ্জাম হারাচ্ছেন পুতিনের সেনারা। পাশাপাশি দোনেৎস্কের পূর্বাঞ্চলের 20টি সামরিক গাড়ি ধ্বংসের দাবিও জানান তিনি। та підрозділам Сил оборони України, які і на цьому খেলার খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে ঝড়ের কারণে মাঠের অনুশীলনে নামতে পারেনি টিম বাংলাদেশ। ফিটনেস ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে হোটেলে জিম করেই নিজেদের ফিট রাখছেন সাকিব, শান্ত, মাহমুদুল্লাহরা। এছাড়া ট্র্যাকে রানিংও করেছেন ক্রিকেটাররা। ইনজুরিতে থাকা পেসার তাসকিনকে নিয়ে আলাদা কাজ করেছেন ফিজিও। ফিটনেস নিয়ে কাজ করেছে পুরো দল। অনুশীলনের শুরুটা হয় রানিং দিয়ে। অ্যাথলেটিক্স ট্র্যাকে রানিংয়ে অংশ নেন টাইগার ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে দেশেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিটনেস নিয়ে কাজ করেছে দল। যদিও সেই দলে ছিলেন না মুস্তাফিজ, সাকিব। তবে এদিন ট্র্যাকে রানিং করতে দেখা গেছে দুই ক্রিকেটারকেও। রানিং শেষ করে ক্রিকেটাররা মনোযোগ দেন ফিটনেস সেশনে। প্রথমবার বিশ্বকাপ দলে ডাক পাওয়া তানভীর আর সৌম্য সরকার কাজ করেছেন একসঙ্গে। শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব আল হাসানও ঘাম ঝরিয়েছেন জিমে। মূল লড়াইয়ে নামার আগে ফিটনেসে মনোযোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার। গেল টি-20 বিশ্বকাপে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। এটাই হতে পারে সাইলেন্ট কিলারের শেষ বিশ্বকাপ। ম্যাচ ফিট থাকতে জিমে বাড়তি কাজ করতে দেখা যায় এই অলরাউন্ডারকে। ইনজুরি নিয়েই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে গেছেন পেসার তাসকিন আহমেদ। কামব্যাক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী অধিনায়ক শান্ত। সেই লক্ষ্যে ফিজিওকে নিয়ে ঘাম ঝরান জিম সেশনে। আইপিএল থেকে বাদ পড়েছে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস। তবে ফুরফুরে মেজাজেই আছেন ফিজ। টেক্সাসে দলের সঙ্গে জিমে হাসি খুশি দেখা যায় তাকে। লিটন, রিশাদ, শেখ মেহেদিরাও ছিলেন হালকা মেজাজে। আগামী মঙ্গলবার সিরিজের প্রথম টি-20তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামলা হলেও গুরুতর আহত কেউ নেই, নিশ্চিত করলেন মন্ত্রী। ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের প্রতিবাদে চালকদের ব্যাপক বিক্ষোভ। রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। যাত্রীদের দুর্ভোগ, নিরাপত্তা জোরদার। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। অংশ নেবে না জনগণ, ভোটের আগেই বলছে বিএনপি। ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় দলটি, জবাব আওয়ামী লীগের।
এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ মৌটুসী। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।